কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, নির্বাচনের আগেই কি সম্পর্ক ছিন্ন? প্রতি ঘন্টা প্রতি মুহূর্তে পরিস্থিতি পাল্টে যাচ্ছে, যার দরুন আমি এখন যে কথাটা বলছি একটু পরে এই কথাটা নাও হতে পারে। একটা জিনিস খেয়াল করুন যে আমরা এতদিন বলে এসেছি বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে যে নির্বাচনটা হবে না বা নির্বাচনটা হতে বাধাপ্রাপ্ত হবে, যে কোনোভাবে হোক বাধাপ্রাপ্ত হবে, আন্তর্জাতিকভাবে হোক কিংবা আওয়ামী লীগ বা 14 দল যাদেরকে 50-60% জনসমর্থনকে বাইরে রেখে একটি একতরফা নির্বাচন হতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত দেশে যে অবস্থাটা দেখা যাচ্ছে যে ইউনূস সরকার এবং যারা নির্বাচনের সঙ্গে যুক্ত যেসব রাজনৈতিক দল, দেশ কিন্তু নির্বাচনের দিকে চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এরই মধ্যে এই নির্বাচনের দিকে যেহেতু দেশ চলে যাচ্ছে, সেহেতু ভারত বাংলাদেশ সম্পর্কটা কি নির্বাচনের আগেই ছিন্ন হয়ে যাবে? অবস্থা দৃষ্টে মনে হয় যে ভারত কোনোভাবেই এখনই খুব কঠোর হবে না, কিন্তু সত্যিকার অর্থে যেভাবে সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল বাদ দিন, ভারতীয় জনগণের পক্ষ থেকে যেভাবে ভারত সরকারের উপরে চাপ বাড়ছে, তাতে নির্বাচন পর্যন্ত এটি পৌঁছাবে কিনা বলা কঠিন। কারণ আজকেও দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন উত্তপ্ত, কলকাতাস্থ উপ হাই কমিশন, সেখানে উত্তপ্ত পরিস্থিতি। হাই কমিশনগুলোতে বিক্ষোভ, প্রতিবাদ জারি আছে। ময়মনসিংহের দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে আজকে খুব বড় ধরনের বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ BHP এবং বজরঙ্গ দল। তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হুমকি, ধর্মীয় স্থান ভাঙচুর ও অন্যান্য নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছেন। গত 1.5 বছর যাবতই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কি হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের এক সাধু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস আজও পর্যন্ত জেলে বন্দী হয়ে আছে। চিন্ময় কৃষ্ণ দাস যখন জেলে বন্দী হলেন তখন ভারতে আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু এখনো পর্যন্ত মুক্ত করা যায়নি। বহু মানুষ জেলে গিয়েছিলেন, জামিন হয়ে বেরিয়ে এসে চিন্ময় কৃষ্ণ দাস আজও জেলে বন্দী। কি হচ্ছে? বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কি এতই শক্তিশালী যে একটা মিথ্যা মামলায় কোন রকম কূটনৈতিক চাপ টাপ কি পাচ্ছে না? সব ক্ষেত্রে সফল হচ্ছে এই অন্যায় কর্মকাণ্ডগুলোর জন্য? কি বলবেন আপনি? কিন্তু এখনকার প্রেক্ষাপট, নতুন করে প্রেক্ষাপট একদম পাল্টে গেছে যে ভারতের জনগণ তীব্র ক্ষোভে ফেটে পড়ছে। আগামীকাল থেকে যদি বর্ডারে ভারতের জনগণ দাঁড়িয়ে যায় যে ভারত থেকে একটা ফোঁটা কোনো জিনিস আসবে না, এবং ভারত সরকারের উপরে যদি চাপ দেয় জনগণের চাপ, গণরোষ একটা খুব বড় ব্যাপার, চাপ দেয় যে বাংলাদেশের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি যে কথাগুলো বলি যে বাংলাদেশে এক টুকরো কোনো কিছু যাবে না, তখন কি হবে? তখন ভারত সরকার কি করবে? তখন ভারত সরকার খুব স্বাভাবিকভাবে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। বাংলাদেশের, আমি বারবার বলি, এই দোষ আজকে এই পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশ, দোষী বাংলাদেশ। কারণ বাংলাদেশ আজকে বিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ এখন নেই। এই যে দেখুন আজকে বাড়াবাড়িটা কেমন, 10 দিনের মধ্যে আবারও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আজকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। তলব করে তাকে বলেছে যে এই যে আপনাদের যে হামলা টামলা হচ্ছে সেগুলোর জন্য তদন্ত করতে হবে, এগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে। এরই মধ্যে গতকাল থেকে বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়ে কোনো কি লাভ? ভারতীয় কয়টা আসে? যাই তো আমরা চিকিৎসা, শিক্ষা, ব্যবসা সবকিছুর জন্য যাই। আমাদের এখানে ভারতীয়রা কি জন্য আসে? শুধুমাত্র তাদের পূর্বপুরুষের স্মৃতি এখানে আছে, আত্মীয়তা
বা কিছুটা ব্যবসার খাতিরে আসে, তাদের তো প্রয়োজন নেই আসলে। শিক্ষার ক্ষেত্রে খুব সীমিত সংখ্যক আমাদের কিছু প্রাইভেট মেডিকেলে কিছু শিক্ষার্থী পড়ে, এছাড়া তাদের আসার প্রয়োজন নেই। সবকিছু মিলিয়ে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কটা, অবস্থাটা যেভাবে দাঁড়িয়েছে, আজকের পরিস্থিতির কথাও যদি বলি, এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, নির্বাচনের আগে সম্পর্কটা ছেড়ে যেতে পারে। আমি ধারণা করেছিলাম যে নির্বাচন পর্যন্ত ভারত হয়তো দেখবে, কারণ ভারত একটা বিকল্প ব্যবস্থার দিকে চিন্তা করছে এবং বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যাক, কারণ বাংলাদেশে একটা বিদেশি শক্তি দখল করে রাখুক, এটাই বোঝাতে চাইছে, সব পক্ষ ইঙ্গিত দিতে চাইছে এই যে অনির্বাচিত সরকার অনেকদিন আছে এবং নির্বাচনটা যদি আবার বিলম্বিত হয় তাহলে কিন্তু অনির্বাচিত সরকার থাকবে এবং এদের পৃষ্ঠপোষক কারা থাকবে? বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যেগুলো আছে, যে দলগুলো আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে ইত্যাদি, তারাই কিন্তু পৃষ্ঠপোষক থাকবে এবং এইভাবে দীর্ঘ মেয়াদে দীর্ঘস্থায়ীভাবে চললে এটা ভারতের জন্য ক্ষতি। এই জন্য ভারত যে কোনোভাবে চাইছিল একটা নির্বাচন, এবং নির্বাচন হয়ে নির্বাচিত সরকার আসবে, সেটা 3 মাসের জন্য আসুক না কেন, 2 মাসের জন্য আসুক, 5 মাসের জন্য আসুক, একটা নির্বাচিত সরকার, অন্ততপক্ষে একটা দলের সরকার। সেই দলের সরকারটা থাকতে পারবে কি পারবে না, শুধু দেশ চালাতে পারবে কি পারবে না, সেটি সেই দলের উপর নির্ভর করবে, সেই বাংলাদেশের উপর নির্ভর করবে। সেই দলটি, সেই ক্ষমতাসীন দলটি যদি দেশ চালাতে না পারে তাহলে স্বাভাবিকভাবে পতন হতে হবে, এবং পতন হয়ে সব দলের অংশগ্রহণে, সবার অংশগ্রহণে, যেমন এই যে একতরফা নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কি টের পাচ্ছেন? এখানে সব পক্ষ, বাংলাদেশের সেনাবাহিনী সহযোগিতা করছে। এই যে 2 দিন আগে দেখলেন 3 বাহিনী প্রধান নির্বাচন কমিশনে গিয়েও বৈঠক করে এলো, নানান সূচক বলছে যে নির্বাচনের দিকে চলে যাচ্ছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে পড়ছেন, এখন নির্বাচনটা হয়ে যাচ্ছে। তো কাজেই নির্বাচন হয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচনের হওয়ার আগে ভারতের সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন। সত্যিকার অর্থে রাজনৈতিক দল হিসেবে যদি বলি, আমি বারবার এই কথাগুলো বলি, আওয়ামী লীগের বাইরে কাউকে বিশ্বাস করে না, এই যে বিএনপিকেও বিশ্বাস করে না, কারণ বিএনপির অতীত কর্মকাণ্ড সম্পর্কে, ভারত বিদ্বেষী কর্মকাণ্ড সম্পর্কে ভারতের জনগণ ওয়াকিবহাল। এই যে সেদিনও গত 17 ডিসেম্বর ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে গেল, সেখানেও কি স্লোগান উঠলো একটু শুনুন। স্লোগান ওঠার পরে যার নামে এই স্লোগানটি দিয়ে উঠেছে, তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জানান দিয়েছেন যে গত 17 ডিসেম্বর 2025 বুধবার তারিখে কিছু তরুণ দেশপ্রেমের আবেগ ও ভূ রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন। এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে। বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি। দেশের শান্তি, স্থিতিশীলতা, আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে। ইনি হচ্ছেন সেই লুৎফুজ্জামান বাবর, যিনি 2001-06 আমলে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং ভারতের জন্য হুমকি তৈরি করেছিলেন, 7 সিস্টার্সের জন্য হুমকি তৈরি করেছিলেন। 10 লাখ অস্ত্র মামলার আসামি ছিলেন ইনি, সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ইনি। তো কাজেই বিএনপি, আপনারা বুঝতেই পারছেন, সকল সূচকে বুঝতে পারছেন বিএনপি ভারত বিরোধিতা থেকে সরে এসছে। কেন সরে এসছে সেটাও বুঝতে পারছেন। এটা নিয়ে আমি 2-1 দিন ধরে আলাপ করছি। এই সরে আসারই অংশ এই বিবৃতি, কিন্তু তারপরেও ভারতবাসী বিশ্বাস করে না বিএনপিকে। সত্যিকার অর্থে আমরা একটা দীর্ঘস্থায়ী, বলা যায় আরো কিছুদিন আমাদেরকে জ্বলতে হবে। এই জ্বলন্ত উনুনের মধ্যেও হয়তো নির্বাচনটা হয়ে যেতে পারে, অথবা নির্বাচন নাও হতে পারে। এখনই বলা যাবে না নির্বাচন হবে কি হবে না, কারণ আরেকটি পক্ষ, এই যে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীটিও নির্বাচন বানচাল করবার জন্য রেডি আছে। কাজে নির্বাচন হবে কি হবে না বলা কঠিন। 50 দিনের মতো সময় আছে। এই 50 দিনে অনেক কিছু ঘটতে পারে, 3 দিন 7 দিনে অনেক কিছু ঘটে যেতে পারে। আমরা এগুলো নিশ্চয়ই দেখব। সবচেয়ে বড় উদ্বেগের কারণ যে ভারত বাংলাদেশ সম্পর্কটা হয়তো এর মধ্যেই ছিন্ন হয়ে যায় কিনা, এটি একটি নতুন সংখ্যা হিসেবে দেখা দিয়েছে। আবার অন্যদিকে
দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র সেফ সাইডে চলে গেছে বলা যায়। এই যে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর ডক্টর ইউনুসকে ফোন করেছেন। ফোন খানিকটা বলতে পারেন যে এটি দায় সারা গোছের ফোন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা গা বাঁচিয়ে চলছে। তো সেই জায়গায় কি হয় এগুলো দেখতে হলে আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি, এবং শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কটা ছিন্ন হয়ে যায় কিনা খুব শীঘ্রই সেটাও দেখবার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।